প্রথমে নাম দাও বীজগাণিতিক রাশি অ্যালজেব্রিক এক্সপ্রেশন ALGEBRAIC। অ্যালজেব্রার জনক হল আল-খুরাইজমি। শব্দটা মনে রাখো, আল-খুরাইজমি স্যার অ্যালজেব্রা জনক বলতে পারো। অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে যাওয়ার আগে তোমার কিছু জিনিসপত্র জানতে হবে, সেটা হলো চলক মানে চলে বা ভ্যারিয়েবল কি জিনিস। তুমি যদি এক্স প্লাস 1 ইজ ইকাল টু সামথিং লেখো 5, তো এটা অনেকভাবেই 5 হইতে পারে। মানে ধরো এখানে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 5 লিখলাম, তাহলে এক্স এর মান হইতে পারে 1, ওয়াই এর মান হইতে পারে 4, এক্স এর মান হইতে পারে 2, ওয়াই এর মান 3, এক্স এর মান 3, ওয়াই এর মান 2, এইভাবে অনেক কিছু হইতে পারে। তার মানে এই যে এক্স আর এই যে ওয়াই, এটার মান ভ্যারি করতে পারে, 1, 2, 3 বিভিন্ন কিছু হইতে পারে। এই জিনিসটাকে আমরা এই এক্স আর ওয়াই দিয়ে যেহেতু প্রকাশ করে রাখছি অনেক কিছুকে, তাহলে এই এক্স আর ওয়াই একাই এই 1, 2, 3, 4 অনেক কিছুর কাজ করতেছে। এই জিনিসটাকে আমরা বলি ভ্যারিয়েবল বা চলক। ওকে, আমরা জেনে ফেললাম চলক কি জিনিস। এখন তোমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো, যখন আমরা একটা সমীকরণ এভাবে লিখি, তারপর এক্স এর মানটা বের করি, তখন এই সমীকরণের মধ্যে এই যে এক্স এর একটা মান পেলা, এই জায়গাটায় এক্সটা আননোন ছিল, অজানা ছিল। পরবর্তীতে আমরা এটার মানটা জানতে পারলাম, যাই না হ্যাপি হইলাম, নাইস, বের করে ফেলছি মান। সো এই যে এই ঘটনাটা ঘটাইলা যে তুমি এইখানে এই ভ্যারিয়েবলটাকে আননোনও বলতে পারো। ইকুয়েশনের আননোন বলতে বোঝায় যেটার মান এখন আমরা জানি না, পরে সলভ করতে হবে। এখন যখন তুমি একটা সমীকরণে এক্স প্লাস 1 ইজ ইকাল টু 2 এরকম দেখবা বা 3 দেখবা, যেখানে একটা মাত্র চলক আছে, সেটাকে এক চলকের সমাধান বা এক চলক বিশিষ্ট সমীকরণ বলতে পারো। এক চলক বিশিষ্ট সমীকরণ, চলক বিশিষ্ট। যদি এক্স প্লাস ওয়াই দুইটা চলক থাকে, দুইটা ভ্যারিয়েবল থাকে, তখন তুমি দ্বিচলকীয় সমীকরণ বলতে পারো এটাকে। আর খুব কমন নলেজ যেটা তোমাদের থাকতেই হবে সেটা হলো, যদি দুইটা চলক থাকে, তাহলে দুইটা চলক এক্স আর ওয়াইকে বের করার জন্য, যদি এক্স আর ওয়াই দুইটাই আননোন হয়, তাহলে সেটা সমাধান করার জন্য দুইটা সমীকরণ লাগবে, দুইটা ইকুয়েশন লাগবে মিনিমাম। ম্যাক্সিমাম আরও বেশি দিলে সমস্যা নাই। এক্স ওয়াই জেড তিনটার জন্য অবশ্যই তিনটা ইকুয়েশন লাগবে। কথাটার মানে কি বুঝতেছো তোমরা? কি বলতেছি আমি? মঈন, বুঝছো ভাই কথাটা কি বললাম? ওকে, এটা ছোটবেলার কথা, এগুলা তোমরা এমনি বুঝবা, জানা কথা। আর তোমার এক চলক বিশিষ্ট বহুপদী দেখতে কেমন হয়? এই যেরকম হবে, ধরো এক্স টু দি পাওয়ার 3, তারপরে এক্স টু দি পাওয়ার 2, তারপরে এক্স, তারপরে একটা কনস্ট্যান্ট। এটা হলো এক চলক, যেটা এক্স, সেটার বিভিন্ন পাওয়ার, এক্সের পাওয়ার এখানে 0 নাই, মানে 0। এভাবে করে তৈরি হওয়া বহুপদীগুলোকে অনেকগুলা পদ, বহুপদ মানে হল বহুপদী কথাটার মানে হলো বহু পদ আছে এটার মধ্যে। এই যে একটা পদ দেখতেছো তুমি, এই যে আরেকটা পদ, এই যে আরেকটা পদ, এই যে আরেকটা পদ দেখতেছো। এক্স এর উপরে যদি কোনো পাওয়ার না মানে তো এখানে 1 থাকবে, এখানে 0 হলে তো ইকুয়াল টু 1, এটা এক্স টু দি পাওয়ার 1। এই যে এটার কথা বলতেছি আমি, এটা তো 1ই, এক্স টু দি পাওয়ার 0 এখানে। কথাটা বুঝেছ হৃদয়? কি বললাম?
যখন তুমি দেখবে একটা ধ্রুবক রয়েছে, তো আমি বললাম যে এক্স চলক দ্বারা তৈরি হয়েছে এই বহুপদীটা, তুমি এটার মধ্যে এক্স চলকটা দেখতেছো না, তখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে কই গেল, এটা তো ভাইয়া খালি 8 লেখা রাখছেন, কনস্ট্যান্ট একটা সাধারণ মান, এটা জাস্ট এটার মধ্যে চলক কোথায়? তো চলক এই যে এটার ভিতরে আছে, লুকিয়ে রয়েছে, দেখতেছো না তুমি, এক্স এর পাওয়ার হলো 0, বুঝছো? এটাকে আমরা এবার বুঝতে বহুপদীর পারছি। মধ্যে রাখতে পারবো, সেটাই বলতেছি আমি, যে এক্স চলক বিশিষ্ট বহুপদীর মধ্যে এটাকেও রাখতে পারবো। এখন তোমাদের এই বহুপদী থেকে বিভিন্ন কিছু জিনিসপত্র, মানে যদি মান বের করতে বলে এরকম প্রশ্ন থাকে তোমাদের বইয়ের, উদাহরণ এক তোমাদের যদি দেখাই, এটা খুবই সহজ ফাংশনের অঙ্ক আর কি। একটা বহুপদী দেওয়া রয়েছে, পি অফ এক্স ইজ ইকুয়াল টু, এটা দেওয়া রয়েছে। এখন পি অফ 2 এর মান বের করতে বলা হয়েছে। এক্স এর জায়গায় 2 বসাই দিলা, যে মানটা আসবে সেই মানটা তুমি বের করে ফেলো, এটার অ্যান্সার আসবে 26-এর মতো। এরপর পি অফ -2 বের করো তো তোমরা একটু, নিজেরা করো একটু, ফাংশনে এই জিনিসটা অনেকবার করছো। এরপরে পি অফ হাফের মানও বের করতে বলা হয়েছে। তোমাদের কি করা হয়েছে, কত আসে? হ্যালো, তোমাদের কত আসছে এটা? পি অফ হাফের মান কত? সাব্বির হয় নাই ভাই? -2.625 -2.625। আরে পয়েন্টে বলো কেন? এটা 43/8 আসবে। ক্যালকুলেটর, কি ক্যালকুলেটর ইউজ করো তুমি? ফ্র্যাকশন আসে নাই না? হ্যাঁ 43/8। আচ্ছা ঠিক আছে, 43/8 আসার কথা সবারই। আচ্ছা পরের টাই চলে যাই, পরের জিনিসপত্র। তোমাদের এখন যে জিনিসটা দেখাবো সেটা হলো একটা সমীকরণের, তোমার যদি বলা হয় যে ঘাত কত, ঘাত নির্ণয়, যদি এরকম একটা ঘাত নির্ণয় করার আগে পাশে একটা কথা বলে দেব তোমাদের, যে আমরা তো একটু আগে এক চলক দিয়ে বহুপদী দেখলাম, যদি 2 চলক দিয়ে বহুপদী বলে সেটাও এরকম হবে দেখতে। এগুলা 2 চলক বিশিষ্ট বহুপদীর উদাহরণ আর কি, যেখানে এক্স আর ওয়াই দুইটাই আছে, অনেকগুলো পদ আছে, পাওয়ারের ভেরিয়েশন আছে। এখন সমীকরণে ঘাত নিয়ে যদি আমরা কথা বলি, সমীকরণে ঘাত আসলে কি জিনিস? তোমাকে যদি এরকম বলা হয়, এরকম একটা সমীকরণের ঘাত কত, তোমার বলতে হবে 3। অর্ডার হলো 3, সেকেন্ড অর্ডারের ইকুয়েশন এটা। এখন এটা কেমনে বুঝবা? বোঝার কায়দা হলো সর্বোচ্চ পাওয়ারটা দেখবা, এক্স এর পাওয়ার সর্বোচ্চ কত আছে সমীকরণটাতে। কিন্তু এই জায়গাটায় কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখো তো।
এইটার মধ্যে ঘাত কত তাইলে এটা এই সমীকরণে বলো তো, হৃদয় বলতে পারবা? 3 বলছে তাসনিয়া। পারবো না। আচ্ছা, এই সমীকরণে ঘাত আসলে 3 না, এই সমীকরণে ঘাত হবে 4, 4 হবে। কারণ হলো এই ধরনের যখন দ্বিচলকীয় সমীকরণ, দ্বিচলক দিয়ে তোমার মানে ইটা তৈরি হয়, সমীকরণটা তৈরি হয়, তখন তাদের দুইটার গুণফল না সরি যোগফল দেখতে হয়। পাওয়ারের যোগফল তুমি নিবা, যদি গুণ অবস্থায় থাকে পাওয়ার দুটাকে যোগ করবা, পাওয়ার দুটাকে যোগ করে ঘাত বের করতে হয়। সো এখানে 2 আর 2 যোগ করলে 4 হয়, 4 হলো সর্বোচ্চ ছিল, 3 না। ঘাত নির্ণয় করার এই ভুলটা করবা না তোমরা, মনে রাখো কথাটা কি বলছি। ওকে, তারপর বাচ্চারা আমরা চলো আরেকটা জিনিস দেখি। এখন আমরা যদি বহুপদীর গুণ ভাগ এগুলা যদি দেখতে চাই, বহুপদীর গুণ করে কেমনে, গুণ তো খুব সহজ। একটা এরকম আমি যদি একটা রাশি নেই, এটার সাথে এটাকে গুণ করে কেমনে করে, খুব সহজ সিস্টেম না। এটা দ্বারা এই দুটাকে গুণ করতে হয়, ক্লাস 8-এ শিখছো। আর এটা দ্বারা এই দুটাকে গুণ করতে হয়। সো গুণ করার নর্মাল মেথড আছে, কিন্তু এইটা করাটাই বেশি সুবিধাজনক। তারপরে এই যে প্লাস চিহ্নটা এখানে থেকে এখানে বসলো, তারপরে 3x, 3 দিয়ে x রে গুণ করলাম, তারপরে 3 - 3 দিয়ে গুণ করলাম। এই তো কী করলাম, এটা দিয়ে প্রথমে এটাকে গুণ করলাম, এই পুরোটাকে x² আসলো, তারপরে -x আসলো, 3x আসলো, -3 আসলো। এটা মনে হয় ক্লাস 6 থেকে পারো তোমরা, এটা দেখাচ্ছি কিছুর জন্য আমি, সেটা আমি চিন্তা করতেছি। আচ্ছা চলো, এখন যদি তোমাকে এরকম একটা প্রশ্ন করা হয়, আচ্ছা তোমরা একটু করে দেখো তো আমাকে উদাহরণে, যেহেতু আছে উদাহরণ 2 আমাদের, এই অঙ্কটা করো যে x² + 2 কে x + 1 দ্বারা গুণ করবা, কত আসে গুণফলটা বলো আমারে। আমরা যে একটু আগে অর্ডার শিখলাম ওইটাকে মাত্রাও বলে। আমরা যে ঘাত কত ঘাতই বের করলাম বহুপদীটা, সেটার মধ্যে ওই আরেকটা শব্দ মনে রাখে নাও, ওইটা হলো মাত্রা বের করলাম, বহুপদীর মাত্রাও বলে ওইটাকে, যে মাত্রা 3 নাকি 2 নাকি 4 সেটা বের করলাম, বুঝছো। কত আসে সাব্বির, মঈন? x³ + x² + 2x + 2। গুড, ভেরি গুড, এটাই অ্যান্সার। এখন দেখো x² + 1 x - 6, এটাকে এবার আমি ভাগ করতে চাই 2x² + 3 দ্বারা। আমাকে কি করে দাও তো, ভাগটা পারো কিনা। ভাগ করলে কি আসবে, ভাগ করো। ভাগফল ভাগশেষ দুইটাই বের করা লাগবে। তাসনিয়া করতে পারছো? কারেন্ট চলে গেছে তোমার, তাই বললাম না। এখনই তো দিছি অঙ্ক, আর তো দিই নেই, আগে দিইনি তো। এখন কি কারেন্ট আছে?
এখন তাহলে করো, এইটাকে এটা দ্বারা ভাগ করবা, এইটাকে পুরো জিনিসটাকে এটা দ্বারা ভাগ করবা, কত আসে কেমনে করবা করো তো, দেখো তো পারো কি না। মইন হয়েছে নাকি? ভাই করতেছে। ওকে ট্রাই করো। আমি ফার্স্ট উদাহরণটা দেখি নাই তো। ফার্স্ট উদাহরণ, যে এই যে উদাহরণ উদাহরণ 1, এটা ফাংশনের অঙ্ক, এটা দেখা লাগবে না, উদাহরণ 2 দেখলেই হবে। আচ্ছা ঠিক আছে। 2 এর মধ্যে একটা গুণ করছি খালি, এটা কিছুই না। ইজি, একদম ইজি জিনিসপত্র। তোমাদের আরেকটা জিনিস আমি জানিয়ে দিচ্ছি, এখানে দরকার হতে পারে পরবর্তীতে, যখন একটা সমীকরণের এক্স কিউব বা এখানে এক্স কিউব হইল সর্বোচ্চ সহগ, তাই না? সর্বোচ্চ পাওয়ার এক্স এর, মানে এটার মাত্রাটা হলো 3। এখন এই যে সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট এক্সটা, তার পাশে যে সংখ্যাটা থাকে এটাকে জেনারেলি সহগ বলে। এক্স এর পাশে যেটা থাকবে সেটাকে সহগ বলে, কোইফিশিয়েন্ট বলে। এইটাকে তোমার সর্বোচ্চ পাওয়ারের পাশের কোইফিশিয়েন্টটাকে বা সহগটাকে মুখ্য সহগ বলে। মানে একটা সমীকরণে এক্স এর পাওয়ার যেটা সবচেয়ে বড়টার পাশে, এক্স এর পাওয়ার হইতে পারে 5, একটা সমীকরণে বড় আছে সবচেয়ে, তো এক্স টু দি পাওয়ার 5 এর পাশে যদি সহগ 1 থাকে তাহলে মুখ্য সহগ হবে 1, আর এখানে মুখ্য সহগ হলো 3। তোমরা কি মুখ্য সহগ শব্দটা বুঝতে পারছো? খাতায় লিখছো সবাই? মুখ্য সহগের সংজ্ঞাটা লিখছো নাকি লেখো নাই কেউ এখনো? এই ভাগটা খুব সহজভাবে আমরা করে ফেলতে পারবো। আমরা প্রথমে এইটাকে একটু গুণ করে এটাকে সহজ করে নেই। এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার, এক্স মাইনাস 6, তার মানে এখানে দেবো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। ঠিকই আছে মনে হয় লেখাটা আপাতত। এখন আমরা এটাকে ভাগ করতে চাচ্ছি এত দ্বারা, এই যে 2x স্কোয়ার প্লাস 3 দ্বারা ভাগ করতে চাচ্ছি। প্রথমে একটু চিন্তা করে দেখো, এখানে এক্স কিউব আছে আর এখানে 2x স্কোয়ার আছে। কি করলে এখানে এক্স কিউব আসবে আর এই 2টা চলে যাবে, তাহলে সেটা এটা হবে এক্স কিউব বানানো যাবে। তার মানে এই পুরো জিনিসটা 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এক্স স্কোয়ার বাইরে আসবে। আর 2 দিয়ে ভাগ করলেও তো এটা তো এক্স স্কোয়ার না, আমার লাগবেটা কি? এক্স কিউব লাগবে। তার মানে এখানে একটা এক্সও লাগবে। এখানে কি করলে, কি দ্বারা গুণ করলে এই জিনিসটা হবে, এই প্রথম এলিমেন্টটা, সেটা আগে চিন্তা করো তো তোমরা সবাই বাচ্চারা। তোমরা কি বুঝতে পারতেছো x/2 দ্বারা গুণ করলে কাজটা হবে? 3 দিয়ে দেখো আমি যে কথাটা বলতেছি সেটা হলো 2x স্কোয়ার প্লাস 3, এটাকে কি দ্বারা গুণ করলে x কিউব হবে? হাফ এক্স দ্বারা। এই তো রিদা ঠিক বলছে, হাফ এক্স দ্বারা গুণ করলে এক্স কিউব আসবে, 2 কাটা যাবে, আর ওইখানে 3x/2 আসবে। আসুক, সমস্যা নাই। এই জিনিসটা টোটালটা আমার এখানে বসাইতে হবে। এটাই হলো প্রথমে ভাগ করার জন্য আমার করতে হবে। এই পুরো জিনিসটাকে এখন নিচে বসাই দেব। তো প্রথমে ভাগ করার জন্য প্রথম যেটা করতে হবে সেটা হলো হাফ এক্স বা x/2।
এতে কি আসে, এক্স কিউব আসে প্লাস 3x/2 আসে। ওকে, নো প্রবলেম। এখন যদি আমি এখান থেকেই করি, এটাকে টান দেই, আমরা জেনারেলি যোগ বিয়োগ করি তাই না, নিচে এটারে এইটা আর এটা কাটা যাচ্ছে। আর এগুলোর মধ্যে থেকে কি হচ্ছে বুঝে বলো তো তোমরা, এই এক্স এর সাথে এটা বিয়োগ হবে, মানে এক্স মাইনাস 3/2 এক্স কত হয় দেখো তো বাচ্চারা, এইটার সাথে এটা বিয়োগ করো। এটা কইটা বলো আমাকে, ঠিক কইটা বললো, আবার বলবো না, একের থেকে 3/2 বাদ দাও খালি, আর কিছু করার দরকার নেই। আমার -6x² রেখে দিলাম। তারপরে তোমরা কি বুঝতেছো, এই দুটাকে যোগ বিয়োগ করতে বলছি জাস্ট তোমাদের, এখনো হয় নাই। x মাইনাস 3x/2 কত হয়? -8 কে আসলো আবার নতুন? সাবিরা তখন কই ছিল? খাইছে সাবির, নেট প্রবলেম নেট চলে নেট গেছিল। প্রবলেম আচ্ছা আচ্ছা, এই দেখো সাব্বির, আমরা প্রথমে x/2 দ্বারা এটাকে গুণ করলে দেখলাম যে এই জিনিসটা আসে, x³ আসে। সো এরপরে কাটাকাটি করলাম, তারপরে এখন বিয়োগ করতেছি। x² থেকে তো আর x বিয়োগ করা যায় না, তাই x এর থেকে এটা বিয়োগ করতে হবে। তার মানে এই পুরো জিনিসটা থেকে এটা বিয়োগ করো, কত আসে দেখো। হৃদয় বললা কত আসলো, x মাইনাস 3x/2 কত আসে হৃদয়? -x/2 -x/2 আসে শুধু না, আর ওই -6 আছে, -6 রইল ওর মতো। এইবার বলো তো কি দ্বারা গুণ করতে হবে?2x² আছে, এটারে -6x² বানাইতে গেলে কি করতে হবে? ভাই আরেকবার নেট প্রবলেম -3 দ্বারা -3, হ্যাঁ -3 দ্বারা গুণ করলেই হয়ে যাবে, ঠিক বলছো। এই যে -3 দিলাম, এটা 3 দুগুণে 6 চলে আসবে, কিন্তু ভাগ শেষ হবে না, মানে ভাগ শেষ থেকে যাবে, বোঝা যাচ্ছে। -3 দুগুণে 6x², তারপরে এটা মাইনাস কত হয়, 3 তিরিক্ষে 9। এটার মধ্যে তুমি এখন যোগ চিহ্ন দাও, এটার মধ্যে বিয়োগ দাও, তোমার এই দুটা যাবে কাটা, এটা কাটা একটু চলে যাবে। বাকি কি থাকে ভাগশেষ হিসেবে, কত থাকে দেখো তো বাচ্চারা, খালি একটা বিয়োগ অঙ্ক চেষ্টা এখন। ভাগশেষ থাকে হলো -x/2, এই এটা তো 8ই না, কি অবস্থা, আমাদের এটা উপরে করা উচিত ছিল একটু। -x/2 থাকে, আর হইলো থাকতেছে এটা কত আসে, 9 - 6 কত আসে, 3 তাই না, +3। এই তো আমরা করে ফেলছি খুবই সুন্দরভাবে, ভাগ অঙ্ক, বাচ্চাদের ক্লাস 5-এর ভাগ অঙ্ক করলাম আমরা তখন বইটা। এটা আবার বোঝার জন্য সাব্বির পেতেছে, আবার বুঝিয়ে দেন, খাইছে। এই সাব্বির, কোন জায়গায় বুঝো না বলো। নেট প্রবলেম ছিলাম না আচ্ছা সাব্বির, এখানে উদাহরণ 3-এ বলা হয়েছে এই জিনিসটাকে এটা দ্বারা ভাগ করতে। তো আমি সুন্দর করে এই জিনিসটাকে আগে গুণ করে বড় করছি, লম্বা করছি, তাই না, সুন্দর করে, তারপর ভাগ করতেছি। ভাগ করার সময় প্রথমে দেখলাম x³ বানাইতে হবে। আমি আমার এই জিনিসটাকে এই জিনিসটার দিকে তাকিয়ে রইলাম অনেকক্ষণ হা করে। এটার x³ বানানোর জন্য তো সামনের থেকে 2টা ভ্যানিশ করতে হবে, তাহলে এটারে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। আবার x³ যদি হয় তাহলে x একটা বেশি আছে, এনে তো x² আছে, স্কোয়ারকে কিউব বানাতে গেলে অবশ্যই x দ্বারা গুণ করতে হবে। তাই প্রথমবার আমি করলাম কি, x/2 দ্বারা চেষ্টা করলাম, x/2 দ্বারা গুণ করলাম এই পুরো জিনিসটারে, করে আমি দেখলাম যে x³ বানানো যায়। এটা মিলাইলাম, বাকি যা আসলো সেটার মধ্যে যোগ বিয়োগ করে এই লাইনটা লিখছি খালি। এটার থেকে এটা বিয়োগ করছি, x থেকে -3x/2 বিয়োগ করছি, -x/2 আসছে।
আর এটা এখানে লিখে রাখছি কপি পেস্ট, আর এটাও কপি পেস্ট করে দিছি। এরপরে এখন এই জায়গাটার মধ্যে দেখো 6x² আছে, সরি -6x² আছে। কি করলে এটারে -6x² আসবে? -3 দিয়ে গুণ করলে এটাকে, তাই করছি। তারপরে এটুকু আসছে, পরে আমি লিখে ফেলছি, আর কিছু আর ভাগ করতে চাচ্ছি না। কারণ ভাগ করা কখন বন্ধ করতে হবে সেটা কেমনে বুঝবো? যখন দেখবা এখানে পাওয়ারটা এটার থেকে ছোট এসে পড়ছে, x এর পাওয়ার এখানে 2 আছে, কিন্তু আমার এখানে পাওয়ার এসে পড়ছে x এর 1। সো এইখানে আর ভাগ করে লাভ হবে না, ভাগ শেষ হিসেবে এটাকে ছেড়ে দিবা, ভাগ ফল এটাই। তো ভাগ ফল এটা, ভাগ শেষ এটা লিখলেই কাজ শেষ। সাব্বির বুঝছো এবার কিছু না? কিছুই বুঝো নাই? শব্দ করে কে আবার? আচ্ছা আমরা এটাকে কেটে দেই, এটা মুছে দিই, এটা মুছে না কেন? আচ্ছা গেল, আমরা এটাকে ভাগফল ভাগশেষ বের করে ফেললাম। ভাগ করার কিছু সূত্র আছে, আজগুবি সূত্র, এখন আমরা এটা পড়বো না, পড়লে একদম বোরিং লাগবে। ভাগের সূত্র দিয়ে ভাগ করতে গেলে দেখো ভাগ মিলতেছে না, ভাগ থেকে আমরা ভাগি মানে পলাই। কি ব্যাপার, পেজ চেঞ্জ হয় না কেন আবার? ওকে, তোমরা একটা নিজেরা করে দেখাও তো আমাকে, এই উদাহরণ 4ই আর কি। তোমাকে বলা হইল p of x is equal to একটা বহুপদী, বহুপদীটার এই p of x কে তুমি এবার ভাগ করে দেখাও আমাকে x - 4 দ্বারা। খুবই সহজ অঙ্ক, করো তো। এখানে প্রশ্নটার মধ্যে আরেকটা জিনিস দেখাইতে বলছে যে ভাগ শেষ হলো p of 4 এর সমান, মানে ভাগ করার পর ভাগ শেষ পাবো p of 4 এর সমান। তাসনিয়া আছো? হৃদয় আছো? কেউ আছো তোমরা? ভাই আমি আছে। মইন বলো তো, মইন বলো তো অঙ্কটা করতে পারবা? হ্যাঁ ভাই ইজি, পারবো। ওই আগের অঙ্ক থেকে এটা বেশি। হ্যাঁ এটা অনেক ইজি, আসলে সত্যি অনেক ইজি। আমরা এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখব, সেটাকে শুরু করে দিই, চলো দেখাচ্ছি। ভাইয়া হইছে কত আসছে, মিলছে নাকি দেখো তো। ইয়া অ্যানসার আসছে x - 1, তারপরে ভাই মানে ভাগশেষ আসছে 2। হ্যাঁ এখন এখানে বলছে তোমার ভাগশেষ p4 এর সমান, px সমান p তোমার 4 দেওয়া ছিল। হ্যাঁ পি আমারই 4 দেওয়া ছিল, তোমার 4 দেওয়া ছিল না, ঠিক আছে বুঝলাম। এরপর মিলে গেছে, তার মানে আমরা বলতে পারলাম p of 4 ই আসলে ভাগশেষ। x এর জায়গায় 4 বসায় x - 5 into 4 তাহলে মিলে যায়। রাইট, একদম ঠিক, নাইস। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিখব, এটার পরবর্তীতেই লেখো, হেডিং দাও সুন্দর করে, উৎপাদক উপপাদ্য।
ফ্যাক্টর থিওরিয়াম, পাদক উপপাদ্য। উৎপাদক উপপাদ্য আবার কি জিনিস? লেখো যদি ইফ, আগে উপপাদ্যটা একটু কমপ্লেক্স ভাষায় লিখবো, তারপর সহজ করে বুঝিয়ে দেব। আগে একটু জটিল মনে হবে। যদি পি অফ এক্স ধনাত্মক মাত্রার বহুপদী হয়, বাবা, ধনাত্মক মাত্রার, মাত্রা তো বুঝাইছি, ধনাত্মক মাত্রা বলতে কি বুঝতেছো তোমরা? তোমাদের নিজেরই বুঝে যাওয়ার উচিত। বলো তো কি বলতেছে? পাওয়ারটা মাইনাস হবে না। পজিটিভ হ্যাঁ, গুড। যদি পি অফ এক্স ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং পি অফ এ এর মানটা 0 হয়, তবে পি অফ এক্স এর একটি উৎপাদক আমার সাথে সাথে লিখো সবাই, এক্স মাইনাস এ হবে। উৎপাদক এক্স মাইনাস এ হবে, এটার নাম উৎপাদক উপপাদ্য। ব্যাপারটা কি আসলে, জিনিসটা কি সেটা একটু তোমাদের এখন বুঝাই। ধরো তোমাকে যদি আমি বলি সামথিং, কি বলবো, এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2, এটা কি আসে? এই বহুপদীটা মনে করো এরকম দেখতে হবে। সো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, এটাই মনে করো আছে এই জিনিসটা। এটা মুছে দেই। এটা ইজ ইকুয়াল টু 0 একটা সমীকরণ আছে। এটার মধ্যে একটু ওই যে মিডিল টার্ম ব্রেক যদি করতে চাই, মাঝখানের টার্মটাকে যদি ভাঙিয়ে ফেলতে চাই, ঠিক আছে, মিডিল টার্ম ব্রেক কথাটা খেয়াল করছো? মিডিল টার্ম মানে মাঝখানের টার্মটারে ভাঙিয়ে ফেলতে চাচ্ছি, ভাঙিয়ে দুইটা বানাই ফেলতে চাই। তাইলে আমাদের মিডিল টার্ম করার লজিক ছিল দুই পাশেরটা গুণ করে মাঝখানেটা বানানোর চেষ্টা করতে হবে, যোগ করে ওটাকে 2x স্কোয়ার দিয়ে এই এক্স বানানোর চেষ্টা করতে হবে। 2x স্কোয়ার দিয়ে এক্স বানানোর চেষ্টা মানে কি? তাহলে আমরা করতে পারি কি, লিখতে পারি যে সামথিং 2x মাইনাস এক্স মাইনাস 2, এভাবে যদি লিখি তাইলে এটা মাইনাস 2x স্কোয়ারই আসে। এই দুটা গুণ করলে আমার মিডিল টার্ম ব্রেকের শর্তটাও ঠিক থাকে। তোমরা যদি কেউ ছোটোবেলার মিডিল টার্ম ব্রেকের শর্ত ভুলে যায় থাকো কেমনে করে, আবার মনে করে দিতে পারি আমি, সমস্যা নেই যদি বলো। কেউ না বললে আর বলবো না। এই তো, এরপর আমি কমন নিলাম দুই পাশ থেকে এক্স প্লাস 2, আর এখানে আসলো এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন একটু চিন্তা করে দেখো, এই সমীকরণের মধ্যে এইখান থেকে যদি এক্স এর মান বের করতে চাই, তাহলে আমরা বলি এক্স প্লাস 2 হবে 0, অথবা এক্স মাইনাস 1 হবে 0। দুইটা জিনিস গুণ করে যদি 0 হয়, তাহলে হয় এটা একটা 0, নাহলে অপরটা 0, নাহলে দুইটাই 0, এটা বলতে পারি। তো এক্স এর মান একটা বের হচ্ছে -2, আর এক্স এর মান আরেকটা বের হচ্ছে শুধু +1। এখন একটু চিন্তা করে দেখো তো, এক্স এর এই মান মানে কি? এটা এই যে এক্স এর যে মান বের করলা, সমীকরণের সমাধান বের করলা, এগুলাকে বলা হয় সমীকরণের মূল বা রুটস অফ ইকুয়েশন। সমীকরণের মূল, অনেকগুলো টার্ম আজকে শিখলা, কিন্তু সমীকরণের বেসিক অ্যালজেব্রার টার্ম এগুলা। সমীকরণের মূল আমরা আজকে অনেকগুলো টার্ম শিখছি, ভ্যারিয়েবল, তারপরে ভ্যারিয়েবল চলক, তারপরে তোমার কি শিখলাম, আননোন শিখলাম, তারপরে ঘাত শিখলাম, মাত্রা শিখলাম, বহুপদী কারে বলে দেখলাম,
এইখানে আবার এক্স এর যে মানগুলো আসে সেগুলোকে বলা হয় সমীকরণটার মূল বা সমীকরণকে সিদ্ধ করতে পারে। সিদ্ধ করা মানে আবার কি, সমীকরণটা কি যে আলু আর পেঁয়াজের সাথে দিয়ে ভাতের সাথে দিয়ে একদম গরমের মধ্যে রাইখা দিলে সিদ্ধ হয়ে যাবে, ওই সিদ্ধ না। সমীকরণটা সিদ্ধ করতে পারে মানে হলো সমীকরণে এক্স এর মানটা বা ওয়াইয়ের মানটা বসিয়ে দিলে দুই পাশ সমান হয়ে যাবে, ওই মানগুলাকেই বলা হইতেছে সমীকরণটা ওই মানগুলা দ্বারা স্যাটিসফাইড বা সিদ্ধ হবে। সমীকরণটা সিদ্ধ হবে মানে হলো এই জিনিসটা যদি আমি বসিয়ে দেই, এইখানে তোমরা এই যে এক্স এর জায়গায় -2 বসিয়ে দিয়ে দেখো, দেখবা অ্যান্সার বাম পাশ ডান পাশ সমান আসবে, মানে বাম পাশে যেহেতু যা আছে ডান পাশেও তাই আসবে। ডান পাশে কি আছে, শূন্য আছে, তো বাম পাশের অ্যান্সারটাও শূন্য আসবে। তোমরা যদি করো তাহলে দেখতে পারবা এটা আসতেছে 4 - 2, যোগ করলে আসবে 2, তারপরে মাইনাস করলে অ্যান্সার শূন্য আসতেছে। এরপরে এইটা বসায় দেখো, এই যে মূলটা, এই 1 বসিয়ে দেখো, সমীকরণের মূল যেটাকে বললাম এই দুটাকে, এই দুটার মধ্যে 1 বসিয়ে দেখলেও তুমি দেখবা যে রাইট সাইড লেফট সাইড সমান আসতেছে, মানে শূন্য আসতেছে এফ অফ এক্স এর মানটা। সরি, যদি আমি এটাকে এফ অফ এক্স বলি তাহলে এই পুরো জিনিসটার মানটা শূন্য আসতেছে। কি করলে এফ অফ -2 বসাইলেও শূন্য আসতেছে, আর এফ অফ 1 বসাইলেও শূন্য আসতেছে। এইটুকু কথা কি বুঝছো তোমরা? এই দুটা জিনিস বসাইলে যে শূন্য আসবে, হ্যাঁ সবাই বুঝছো? মঈন, হৃদয়, হ্যাঁ বাবু হৃদয় বুঝছো? হৃদয় আছো তুমি? বুঝছি। ওকে, এইখানে যদি বুঝা থাকো তাইলে এই যে উপপাদ্যটা আর বুঝার দরকার নাই। কারণ কি, এই উপপাদ্যটা এই জায়গা থেকেই, এই জিনিসগুলোর থেকেই বানানো হয়েছে। উপপাদ্যটা কি বলতেছে দেখছো? যদি এরকম একটা বহুপদী হয় যেটার এক্স এর পাওয়ারটা ধনাত্মক, আর যদি এমন একটা সংখ্যা এ পাও তুমি যেটাকে এই পাশে বসিয়ে দিলে, লেফট সাইডে ফুললি বসিয়ে দিলে তোমার কি বলে ডান পাশটা শূন্য হয়ে যায়, এই অ্যান্সারটা শূন্য আসে, তখন আমরা বলতে পারবো এই যে পি অফ এক্স, মানে এই যে এই বহুপদীটার, এটা পি অফ এক্স দিয়ে লিখছি, আমি এফ অফ দিয়ে লিখছি, দুটোর সাথে আবার প্যাচ যেন না লাগে এর জন্য এটা এফটারে পি বানাই দিচ্ছি তোমাদের। একই জিনিস, সমস্যা নাই, ঘটনা একই। এরা বলতেছে যদি এই যে এটা দ্বারা সমীকরণটা সমাধান হয় এ দ্বারা, তার মানেটা কি? মানে হলো ওই এটা আসলে সমীকরণটার একটা মূল বা সমীকরণটা স্যাটিসফাই করতে পারে এমন একটা ভ্যালু এ, নাহলে তো জিরো আসার কথা না। তোমরা এই যে মাত্র চেক করে দেখলা, অন্য কিছু বসালে তো জিরো আসবে না। কথাটা ঠিক কিনা? যদি এক্স এর মানই হয়ে থাকে, মূলই হয়ে থাকে, তাহলে ওইটা ইজিক্যাল টু এক্স লেখা যাবে, আর ওইটাকে এই পাশে আইনা যদি আমরা লিখি তাহলে ওইটাকে এইভাবেও লেখা যাবে x+2 আর x-1। আর এই যে দুইটা জিনিস, এই দুটাকে গুণ করলেই তো এই বহুপদীটা তৈরি হয়। তার মানে এই বহুপদীটা তৈরি করতে পারে এমন এক্সপ্রেশনটাকে আমরা কি বলতে পারি? এই বহুপদীটার একটা উৎপাদক বলতে পারি। উৎপাদকের মানেই হলো ওই জিনিসগুলোকে গুণ করলে এটা হবে। সো আমি যেহেতু দেখলাম যে এই যে -2 বা 1 এগুলা বসাইলে সমীকরণটা সিদ্ধ হয়, তাইলে আমরা বলতে পারবো এই -2 বা 1 ওই পাশে নিয়ে আমরা যদি একবার এইভাবে লিখি, এরাও হবে এই সমীকরণটার একটা উৎপাদক। x+2 এই সমীকরণের একটা উৎপাদক, x-1ও এই সমীকরণটার একটা উৎপাদক। তাই এখানে উৎপাদক উপপাদ্য বলতেছে যদি এই যে এটা বসাইলে শূন্য আসে, বা ইনডাইরেক্টলি তোমাকে বলতেছে এ হইলো এই যেগুলা সমীকরণটার রুট বা মূল হয়, তখন তুমি x - a এই জিনিসটাকে একটা সমীকরণটার উৎপাদক বলতে পারবা। কথাটা সবাই ক্লিয়ার? জি, বুঝতে পারছি। থিওরামটা বিজ্ঞানীরা কেমনে বানাইলো সেটা বুঝছো কিনা? ওরা দেখছে যে সমাধান করে যদি এক্স এর মান পাওয়া যায় এ, তাহলে x - a তো অবশ্যই ওই উৎপাদকের এনে ছিল সমীকরণ সমাধান করার সময়, তাই না? ব্যাপারটা সিম্পল না খুবই? বাচ্চারা এই খাইছে গেল কই, সপ্তম হইছে গেল। আচ্ছা, গেছেই জীবনে কোনো কিছু গেলে কি তোমরা আত্মহত্যা করে হালাবে না? এই যে আবার ফিরে আসছে, নাও তোমাদের আশা পূর্ণ হয়ে গেছে।
ওকে, আমরা করে ফেলছি কাজ অনেকখানি। উৎপাদক উপপাদ্য যদি শিখে থাকি, এটার বিপরীত উপপাদ্যটা আমরা মানে বলতে পারবো মনে হয়। উৎপাদকের উপপাদ্যের বিপরীত উপপাদ্য কি হইতে পারে, কোনো আইডিয়া আছে তোমাদের? ভাগশেষ উপপাদ্য। হই, ভাগশেষ উপপাদ্য উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য হবে? ভালোই বলছো, খারাপ বলো না। লেখো উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য। মানে আমি তোমাকে উপপাদ্য জিজ্ঞেস করছিলাম, ভাগশেষ উপপাদ্য হবে কি না হবে ওইটা কোনো সমস্যা না, অ্যান্সারটা কি হবে, জিনিসটা কি হবে সেটা জিজ্ঞেস করতেছিলাম। ঠিক আগেরটার উল্টা হবে। তোমার বলতে হবে এক্স মাইনাস এ যদি পি অফ এক্স বহুপদীটার একটি উৎপাদক হয়, তবে পি অফ এ ইজ ইকুয়াল টু কী হবে, 0 হবে। একটু আগে আমরা বলছিলাম, এটার উল্টা কথাটা বলছিলাম আমরা যে যদি এটা এই যে পি অফ এ 0 হয় তাহলে এ জিনিসটা হবে সমীকরণের একটা মূল, তাহলে এক্স মাইনাস এ হবে একটা উৎপাদক। এবার কথা ঘুরিয়ে বলতেছি, যদি উৎপাদক হয় এক্স মাইনাস এ তাহলে এই যে মাইনাসের পরে যে অংশটা রয়েছে এই অংশটা, এই এটা হবে সমীকরণের একটা মূল, তাইলে পি অফ এ বসাইলে অ্যান্সার 0 আসবে। ঠিক আগের কথাটার উল্টা, ধরতে পারছো সবাই? মানে এটা বুঝতে পারছি। তোমার যদি দুইটা শিং থাকে তাহলে তুমি গরু, আগে পড়ছি মনে করো, আর এখন পড়তেছি তোমার যদি দুটো শিং থাকে তাহলে তুমি গরু, এটা হলো একটা উপপাদ্য যদি হয়। এটার বিপরীত উপপাদ্য কি হবে, তুমি যদি গরু হও তাহলে তোমার দুইটা শিং থাকবে। বুঝছো নাকি বুঝো নাই? কি বুঝলা? তোমার আছে নাকি শিং মইন? না ভাই, নাই, সাববিরেটা কোথা দিয়ে দেখাও যে আছে তোমার শিং। গরু ছাগল তো ভালোই আছে, এখন করোনা নাই, গরু ছাগলের তো কোনো ঝামেলাই নাই, বুঝছো? আচ্ছা, একটা উদাহরণ করি আমরা, চলো। কি ফালতু ফালতু উদাহরণ, এগুলো তো আসবে না পরীক্ষায়, এর মধ্যে দিয়ে রাখছে। আচ্ছা, এটা উপপাদ্যটাও শিখলাম আমরা, এটা ভালো একটা উপপাদ্য ছিল। এটা আর কইটা দেখানোর কিছু নাই, এটা আগেরটারই উল্টা, সো এটার প্রমাণ টমান না দেখাইলাম, আমি অপমান করে দিলাম ওরে, ঠিক আছে? আচ্ছা, আমরা কি কি লিখতে পারি এখন, কি কি করতে পারি? লেখো উদাহরণ 12 করি, চলো, আসার মতো কিছু করি। P of x is equal to x square minus 6x square plus 11x minus 6। এটা একটা জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করো প্রথমে, তারপরে তুমি ধরো কি করতে পারি আমরা, তোমাকে এটাকে উৎপাদক উপপাদ্য বা উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য এগুলোর সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে।
এটার সলিউশনটা দেখো। এই ধরনের অঙ্ক নর্মালি করে কিভাবে, এটা একটা ঝামেলা হয়ে যাবে তোমাদের জন্য। তোমাদের ক্যালকুলেটারে টেবিল অপশন আছে একটা, ক্যালকুলেটারে মোডে গেলে 7 অপশনে জেনারেলি এমএস যদি থাকে 9 ইএস মনে হয়, ইএস 991 ইএস তোমরা মিনিমাম ইউজ করা উচিত। আর যদি ভালো মতো কিনো নতুন, তাহলে 991 ইএক্স কিনে নেওয়া উচিত ক্যালকুলেটার। ওটার মধ্যে তুমি যায় তুমি দেখবা যে টেবিল অপশন আছে। টেবিল অপশনের মধ্যে টেবিল অপশনের মধ্যে জেনারেলি তুমি একসাথে অনেকগুলো মান দিয়ে চেক করতে পারবা যে এই জিনিসটা কোন কি বসালে জিরো আসে। তোমরা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে যদি বের করে ফেলতে পারো এটা কি কি দিয়ে বসালে জিরো হবে, তাহলে এই অঙ্কটা করা সুবিধা হবে। কিন্তু এটার থেকেও একটা বড় শর্টকাট আছে এটা করার জন্য। যদি ক্যালকুলেটর পাওয়ারফুল হয় তাহলে এটার শর্টকাট, সবচেয়ে বড় শর্টকাট কি জিনিস বলে দেয় তোমাদের। সরাসরি করবা কি, ক্যালকুলেটর ইকুয়েশনে যাবা, তিন ঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান করা যায়। তুমি এটা সরাসরি জিরো বসিয়ে দিয়ে ক্যালকুলেটরে লিখবা এই সমীকরণটা, এরপর এক্সের মানগুলো বের করবা। সরাসরি এক্সের মান বের করে ফেললে তুমি আসলে নিজেই জানে ফেলবা যে এক্সের মান এইখানে আসবে 1 2 3। যদি তুমি এটা জানা ফেলো তাইলে আর কোনো ঝামেলা নাই। এটা কইরা ফেলছি 100 এমএস দিয়া, এফএক্স 100 এমএস। কি লাগে তাহলে? আর এই যে দেখো ex প্লাসও লাগে না, খালি 100 mx দিয়েই করে ফেলছো। তুমি কি দিয়ে করলা? টেবিল দিয়ে করছো না ইকুয়েশনের 3 সমীকরণ সলভ করছো বিতয়? ইকুয়েশনটা ও তাহলে তো খুবই ভালো। 100 mx এর 3 ঘাত করা যায়। আমি তো 100 mx আমার বাপের জন্য ইউজ করি নাই, তোমাদের মতো ওল্ড জেনারেশন না তো আমি, বুঝছো? আমি তো 100 এমএস 3 ঘাত, ওই যে মোট 3 বার চাপলে ইকুয়েশন, তারপর আননোন। তোমারে দিয়ে টিউটোরিয়াল বানাইতে হবে তাহলে 100 mx বাচ্চারা কেমনি ইউজ করতে পারে, তুমি তো ভালো এক্সপার্ট দেখা যাচ্ছে। তোমারে দিয়ে এটা করতে হবে, বুঝছো? আমি ওই কখনোই এটা ইউজ করি না, এর জন্য আমি বলতে পারতেছি না যে কেমনে করবা, কারণ আমি যেগুলো ইউজ করি ওটা সব পাওয়ারফুল ক্যালকুলেটর। যাই হোক, মানে 2020-তে পাওয়ারফুল আর কি, কয়েকদিন পরে যারা ভিডিওটা দেখবে তাদের জন্য না। আচ্ছা দেখো, যে কথাটা বলতেছিলাম আমি, কিন্তু জেনুইন উপায় এটা না। তো আমি এক্সের মানগুলো যদি পেয়ে যাই চোরামি করে কোনোভাবে, তাইলে এই অঙ্কটা করতে আরও অনেক সুবিধা হবে, অনেক তাড়াতাড়ি করে ফেলতে পারবো। এছাড়া আমার করতে হবে কি, বিভিন্ন কিছু মান বসে চেক করতে হবে। প্রথমে ধরো 1 বসায় দেখলাম, 1 বসাইলে খুব সুন্দর করে ক্যালকুলেশন করলে অ্যান্সার দেখবা 0 আসে। তারপরে -1 বসায় দেখলাম, 1-এর আশেপাশে 0 1 এগুলো সব বসায় দেখতে হবে। আমরা এটা বসাইলে দেখলাম যে এটা 0 আসে না, নট ইজ ইকুয়াল টু 0, কত জানি আসে সামথিং, দেখো -1 বসিয়ে। তারপরে 1 2 3 4 এভাবে বসাচ্ছি, আসলে তোমরা বুঝতে পারতেছো কি না আই ডোন্ট নো। এটা আসে 0, এটাও আসে 0, মানে 2 বসাইলে 0 আসে। এরপরে তাহলে -2 বসাই দেখি, এটা 0 আসে না। 3 বসাই দেখি, 0 আসে। নর্মালি পদ্ধতিটা খুবই লেন্দি, ইচ্ছে মতো উল্টা পাল্টা ভ্যালু বসে দেখতে বলতেছে। কোনো নিয়ম যদি বলো যে আছে তাহলে নাই বললেই চলে। 0টা এসে এই পাশে আর ওই পাশে সব পাশে ট্রাই করে দেখতে হবে তোমার কিসে সমীকরণটা শূন্য হয়। কিন্তু মোটামুটি নিয়ম ধরে রাখতে পারো এটাই, যে এই যে -1 -2 +1 +1 +1 -1 2 -2 +3 -3 এগুলা বসে দেখবা জাস্ট। এরপরে +3 পর -3 বসে দেখো আর শূন্য আসে না। এভাবে তুমি সারাদিন খুঁজলে অন্য কোনো মান দেয়া তুমি এটা শূন্য বানাইতে পারবা না আপাতত। কারণ আমি আসলে, তুমি বুঝতেই পারতেছো একটা জিনিস, এই যে -6 এইটার মধ্যেই তোমার সীমাবদ্ধ থাকতে হবে জিনিসটা।
কারণ কি, আমি কি বলতে চাচ্ছি একটু বোঝার চেষ্টা করো। এইখানে এই পুরো টার্মটার মধ্যে এক্স এর মান যদি 0 হয়ে যায়, এটুক নাও থাকে, তাইলে আমরা -6 কিন্তু থাকবে। শুধু এক্স এর মান যদি সব কিছু একদম 0 বসিয়ে দাও, তাহলে কিন্তু -6টা থাকবে। তার মানে হলো এইখানে ধ্রুব পদ বা কনস্ট্যান্ট পদ আছে কোনটা, কত, -6, ধ্রুব টার্ম, ধ্রুব বা কনস্ট্যান্ট, যেটার পাশে এক্স এর পাওয়ার 0 বা এক্স নাই বলতে পারো, সেটাকে বলে ধ্রুবক। চলক নাই, এর জন্য এটা চলে না, ধ্রুব হয়ে গেছে, চুপ করে বসে রয়েছে, আর নড়তেছে না, -6ই আছে। আচ্ছা, এটাকে ধ্রুব বলে। আর এটাকে মুখ্য সহগ যদি বলি, মুখ্য সহগ কত আছে, এক্স কিউবের পাশে 1 আছে, সেটাই হলো মুখ্য সহগ। সহগ এই -6 যেটা মানে ধ্রুবক টার্ম, এটার উৎপাদক নিবা, যে উৎপাদকগুলা কি কি আসে, অনলি সেইগুলা দিয়ে যদি তুমি ট্রাই করো, তাইলে তোমার একটা রুল হিসেবে ধরে নিতে পারো যে এইগুলা থেকে আমি 0 পাওয়ার পসিবিলিটিটা হাই থাকবে। এই যে এইটা, এটা কেমনে বানানো যেতে পারে, এটা কেমনে বানানো যেতে পারে, অনেক কিছু দ্বারাই এটার উৎপাদক বের করা যেতে পারে। এটার উৎপাদক যদি -6 এর আমি বের করি, তাহলে কতগুলা বের হবে, +-1 +-2 +-3 +-6, এই জিনিসগুলো বের হবে। মানে এই জিনিসগুলোকে গুণ করলে 3 দুগুণে 6, 6 × 1, মানে বুঝতে পারছো না, বোঝো না এই জিনিসটা, এই যে 3 দুগুণে 6, 6 অক্ষে 6, এগুলা থেকে আমি এই যেগুলা বানাইছি, বুঝছো? হ্যাঁ, এই ধ্রুব টার্মের বা ধ্রুবকের উৎপাদক করে দেখবা যে কি কি জিনিস পাওয়া যায় ধ্রুবটা বানানো, এই যে -6 বা যাই থাকুক এখানে, সেটা কি কি দিয়ে বানানো যায়, ওই জিনিসগুলো দিয়ে এখানে ট্রাই করবা। তাহলে তাড়াতাড়ি তোমার 0 হবে কোথায় সেটা বের করার একটা সুযোগ তুমি পেয়ে যাবা। কিন্তু এটা সবসময় কাজ করবে না। যখন আরও ধ্রুবকের সাথে ABCD থাকবে, তখন জিনিসটাকে আরও কমপ্লেক্স করে আরও কষ্ট করে করতে হবে। বাট এটা হলো একটা সহজ রুল হিসেবে ধরে নিতে পারো। 0 বানানোর জন্য কি কি দিয়ে ট্রাই করব, পরীক্ষা করব কি কি দিয়ে, সেটা যদি বলে, তাহলে তুমি এইগুলা দিয়ে টেস্ট করবা, এর মধ্যেই কোনো একটা হবে 0, যদি অঙ্কের টাইপ আরও কমপ্লেক্স না হয়। যদি সাধারণ অঙ্ক, তোমাদের লেভেলে সমস্ত অঙ্ক এইভাবেই মিলে যাবে জেনারেলি। তুমি ধ্রুবক টার্মটারে উৎপাদক করে নিবা, যেগুলো আসবে সেই উৎপাদকগুলো বসে চেক করে দেখবা যে মিলে কিনা। আমাদের এখনও কি চেক করা হয়েছে সব, 6 দিয়ে দেখতে হবে যে মিলে না, -6 দিয়ে দেখতে হবে যে মিলে না। কিন্তু একটা কথা বলি, দেখো চিন্তা করে, এটা হলো 3 ঘাত বিশিষ্ট সমীকরণ, এর মৌলিক তো 3টা। এই যে 1 বসাইছো, 2 বসাইছো, 3 বসাইছো, 0 3 বার পেয়ে গেলে আর অঙ্ক করার তো দরকার নাই, তুমি কি বোকা নাকি? এই যে এগুলা করবা, কথাটা কেউ বুঝছো না, বুঝো নাই? বুঝছো? সো হ্যাঁ বুঝছি। 3 ঘাতি সমীকরণে 3টা 0 পাই গেলে তার চেষ্টা করার দরকার নাই, বোকা নাকি আমরা যে চেষ্টা করব। এখন দেখো, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে না, P of x কে সরাসরি লেখা দেব আমরা k ইন্টু x - 1, এই যে এখান থেকে লিখলাম, এরপর x - 2, এই যে f of 2 যেহেতু 0 হয়েছে, তাহলে x - 2 একটা উৎপাদক হবে। এটাকে বলে বিপরীত উৎপাদক উপপাদ্য বলে না উৎপাদক উপপাদ্য বলে? কি অনুযায়ী লিখছি এটা? একটু আগে পড়লাম মাত্র, বলো তো কি অনুযায়ী লিখছি এটা? উৎপাদক উৎপাদক উপপাদ্য, গুড। উৎপাদক উপপাদ্য অনুযায়ী আমরা পেয়ে গেলাম যে P of x = এরকম আসবে। এখন আমরা জানি এটা, এগুলা উৎপাদক এই 3টা, কিন্তু এই কে একটা কনস্ট্যান্টও থাকতে পারে উৎপাদকের পাশে, যে মানে কিছু দিয়ে গুণ না করলে তোমার মানে কিছু দিয়ে কোনো একটা কনস্ট্যান্ট থাকতেই পারে, এক্স ছাড়া কিছু থাকতেই পারে, সেটাকে আমি কে দ্বারা লিখে রাখছি। এই কে এর মান বের করলে আসলে এটার উৎপাদকের বিশ্লেষণটা পারফেক্টলি শেষ হবে। এই কে এর মানটা কত হইতে পারে, এটার দিকে আমি যদি এই 3টাকে গুণ করি, তাইলেই বুঝতে পারবো যে কে এর মান কত হইতে পারে। কিন্তু আমার এত কিছু করার দরকার নাই, একটা সহজ সলিউশন দেখো। এই এক্স, এই এক্স, এই এক্স, 3টাকে গুণ করলে এক্সের পাওয়ার কত আসবে, কিউব আসবে। সেখানে মিলে দেখো না, এখানে কত আছে, এক্স কিউবের পাশে কত আছে, 1 আছে।
সো এই কে এর মান কত? 1। সহজ সলিউশনে গেলাম আমি, মানে আমি এই কে এর পাশে এই পুরো জিনিসটারে গুণ করতে চাই না, আমি জাস্ট একটা গুণ করছি, এক্স কিউব আসছে, সেটার সাথে কে গুণ করে তো আমার মিলাইতে হবে, কে কিউব আসবে, এটার সাথে এটা মিলাইতে গেলে কে এর মান কত আসে? 1। জিনিসটা কমপ্লেক্স লাগতেছে তোমাদের কাছে বাচ্চারা? প্রথম কথা আমাকে বলো, কে ধরছি কেন, এটা বুঝছো কিনা? উৎপাদক তো এই তিনটাই, ভাইয়া তাহলে আবার কে ধরছেন কেন? এটা কি প্রশ্ন হয় নাই তোমাদের কারো মাথায়? প্রশ্নটার উত্তর কি? এক্স কিউবের আগে তো 1 আছে বললেন। তাসনিয়া কি বললে আবার একটু বলো তো। এক্স কিউবের আগে যে 1 আছে, না আমি বলতেছি কে কেন ধরছি আমি এখানে, কে ধরার দরকার কি? উৎপাদক তিনটা পায়ে গেছি, উৎপাদক তিনটা গুণ করলেই তো রাশিটা হয়ে যাওয়ার কথা, কে ধরছি কেন তাহলে আবার? সেই প্রশ্নটার উত্তর দাও কেউ। ওই জায়গায় ওই রাশিটা এক্স কিউবের আগে যদি 6 থাকতো তাহলে কে এর মান হয়তো 6 হতো, কারণ আমাদের কি হ্যাঁ এই তো কিউবের গুড, আগে ভেরি গুড, গুণ করা আছে। ভেরি গুড, এই তো হৃদয় যেটা বলতেছে ওইটাই ঠিক। এইখানে যদি একটা 6 থাকতো তখন আমার এই এক্সগুলোকে তো গুণ করে আসলে এক্স কিউবের মতো কিছু আসবে, কিন্তু সেটার আগে তো 6টা আসবে না। আমি যে এইগুলা পাইছি x-1, x-2, x-3, এগুলা দিয়ে আমার উৎপাদকের কাজ হয়েছে ঠিকই, কিন্তু ধ্রুবকের কাজটা করার জন্য আমি কেটাকে নিয়ে রাখছি। ধ্রুবক যে ব্যালেন্স হবে তার তো গ্যারান্টি নাই কোনো। উৎপাদক উপপাদ্যতা আমাকে বলে একটা উৎপাদক হবে যদি শূন্য হয়, একটু আগে যেটা পড়ছি, কিন্তু এই উৎপাদক উপপাদ্য তো বলে নাই যেগুলা শূন্য হবে ওগুলারে গুণ করলেই পুরো রাশিটা পাওয়া যাবা। উৎপাদক হবে এতটুকু কথা বলছে, তাই না? মানে এটা গরু হবে এটা ঠিক আছে, কিন্তু গরুটা ঘাস খাবে কি খাবে না এই কথা তো বলে নাই। অন্য কিছু যদি খায়, বুঝছ, সেটার গ্যারান্টি কিন্তু উপপাদ্য দিচ্ছে না। সো আমি এর জন্য ধরে নিছি যে একটা কে দ্বারা গুণ করতে হইতে পারে, দরকার হইতে পারে আমার। যদি এখানে 6 থাকতো তো ওই 6 তো এগুলারে গুণ করলে জীবনে আসবো না, এক্স কিউব আইসা বসে থাকবো, তার আগে 6 আনবো কোথা থেকে আমি? তখন এইটা দিয়ে গুণ করে রাখছি এর জন্য। সো এইখানে এইটুকের পাওয়ার মিলানোর জন্যই আমি আসলে একটা ধ্রুবক দিয়ে রাখছি। তুমি যদি মিলাইতে চাও, সরি পাওয়ার না, সহগ মিলানোর জন্য একটা সহগ টার্ম হিসেবে একটা ধ্রুবক দিয়ে রাখছি। এটার পাশে কোনো এক্সের দরকার নাই। উৎপাদক উপপাদ্য এক্স আলা টার্মগুলোকে আমাকে বলে দিছে, কিন্তু শুধু ধ্রুবক টার্মটা আমি গুণ করে দিছি। এখন আমরা খুব সহজভাবে দেখতে পারতেছি যে এই তিনটাকে গুণ করতে গেলে বড় একটা গুণ হবে। আমি পুরোটা না করলাম, খালি প্রথম টার্মটা মিলানোর জন্যই আমি দেখলাম যে প্রথম টার্মটা মিলাইলে কে এর মানটা পাওয়া যাচ্ছে। এইখানে 1 আছে আর এইখানে কে আছে, কে এর মানই তাইলে 1, তার মানে উৎপাদক বিশ্লেষণ আমার শেষ। এখানে আমি লিখতে পারবো এটা x-1, x-2, x-3, এটাই হলো আমার উৎপাদকের বিশ্লেষণ p of x এর, যেহেতু k এর মানটা 1। অ্যান্সার কে বুঝো নাই বলো আমাকে। আজকে ক্লাস শেষ এখানে।